আসলে আমি মৌচাকের টাকা ঢিল মেরেছি। আপনার কাছে একটা বিরাট টাকার অফার রয়েছে, এই কলার খোসার প্রসঙ্গটা শুনে কি লাগছে? একটা লাইন বলা আমি বলেই দিই, এই কেচ্ছাগুলো ঠিক কি কি? পিকচার আবি বাকি হ্যাঁ। উনি যদি বদলার রাজনীতি করতেন, প্রতিকূল আমার লাশ হয়ে লাশ কাটা ঘরে পড়ে থাকতো। চালুনি যদি ছুঁচের বিচার করে তাহলে তো মুশকিল। এবার তো প্রতিকূলকেও চোর বলা হবে। বিহারের লোকরা বাঁচাতে পারবে না। এখন গাদ্দারের শাস্তি হচ্ছে প্রমোশন। আমি যাদেরকে মহান করেছি, যাদের মূর্তি বানানোর কথা বলেছিলাম, তারা দিনের পর দিন আক্রমণ করে গেছে। এই ইন্টারভিউ ঠিক যখন শুরু হচ্ছে তখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। তার কারণ প্রতিকূল নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইতিমধ্যেই প্রতীক বদল করে ফেলেছেন। সদ্য অর্থাৎ কয়েক মিনিট আগেই তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু এই যোগদানের পর কি বলছেন তৃণমূল নেতা প্রতিকূল রহমান? আপনারা এতদিন পর্যন্ত সিপিআইএমের প্রতিকূলের কথা শুনেছেন, কিন্তু তৃণমূল দলে আসার পর প্রতিকূল ঠিক কী বলছেন সেই বিষয়ে জানতে আমরা একেবারে মাটিতে চলে এসেছি। অর্থাৎ যে মাটির নেতা বলা হয় প্রতিকূলকে, সেই মাটিতেই আজকের এই সাক্ষাৎকার পর্ব। বেশ ব্যস্ততা আপনার জীবনে, তার মধ্যে আপনি সময় দিয়েছেন। আমরা একটু প্রতিকূলের সাথে বসে আলাপচারিতায় যাই, মাটিতে বসি, কারণ আপনার পায়ে এখনও পা, আপনার শরীরের ভাঁজ দেখলে অনেকেই বলেন যে আপনি মেঠো নেতা, মাটির নেতা। এখন আপনি তৃণমূল নেতা, কেমন লাগছে? তখন আমাকে তো তৃণমূলটাই করতে হতো, যা কন্ডিশন তৈরি হয়েছে। আমি সিপিআইএমটা করতে পেরেছি, আমি আবারও বলছি, আমি সিপিআইএমটা মন থেকে করতে চেয়েছিলাম, আমাকে করতে দেওয়া হয়নি। আমরা মনে করি যারা বামপন্থী ঘরানায় দীর্ঘ এতদিন বছর তো করে এসছে, আমরা মনে করতাম যে আমাদের প্রধান এবং একমাত্র শত্রু হচ্ছে বিজেপি ভারতবর্ষের মাটিতে। আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য এর চেয়ে বেটার প্ল্যাটফর্ম আমার কাছে ছিল না। তো ফলে অবশ্যই বিজেপি বিরোধী লড়াই রাস্তাতে আবার আসতে হয়েছিল। ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে ব্যক্তিগত কুৎসা আরম্ভ হয়েছে, আসলে আমি মৌচাকের টাকা ঢিল মেরেছি, অনেক দিনে অচল আয়তনে একটু ঢিল মেরেছি, ঘা করেছি। তো ফলে যখন মৌচাকে ঢিল মারা ফলে মৌমাছি তো কামড়াবেই। মৌমাছি কামড়ানোর জন্য আমার হসপিটালে নিয়ে যাওয়ারও লোক লাগবে। তো দেখলাম যারা হসপিটাল তৈরি করেছে, যারা হসপিটালের পরিকাঠামো ভালো করেছে, তাদের সঙ্গে থাকলে হসপিটালে যাওয়ার সুবিধা হবে। তাই বেটার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তৃণমূলে যোগদান করা। এবং আমি জানি না কি হবে, তবে আমার নেত্রী এবং আমার নেতৃত্ব, যাদের হাত ধরে আমি এসেছি এবং যারা আমাকে বলেছে আপনি বিজেপি বিরোধী লড়াই আপনি পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করতে পারবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এই সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বিরোধী লড়াই আমাকে সামিল করবার জন্য। আপনি সদ্য তৃণমূলে যোগ দিয়ে এখন থেকেই বলছেন যে মৌচাকে ঢিল মেরেছেন, মানে সিপিএমকে তো ভয় ধরিয়ে দেওয়ার মতো কথা। যে প্রতিকূল সিপিএমের অন্দরের খবর জানতেন, মৌচাকে ঢিল মারলেন। এই মৌমাছি কারা? আমি তো মৌচাকে ঢিল আগেই মেরেছি, আগে না, এই মৌমাছি কারা? যারা পার্টি, দেখুন আমার পার্টির প্রতি আমার এখনও বলছি, স্টিল নাও টুডে তৃণমূলে জয়েন করার পরে পার্টির প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু এই পার্টিকে যারা নেতৃত্ব দিয়ে পরিচালনা করছে, এই পার্টির অদনরে যারা বসে আছে, তারাই মৌচাক। কেউ রানী মৌমাছি আছেন, অসংখ্য কর্মী মৌমাছি তার সঙ্গে আছে, যেদিকে যান সেদিকে যায়। তো ফলে হয়তো আঘাতটা রানী মৌমাছিতে হয়ে গেছে, ফলে কর্মী মৌমাছি আমার ছাড়বে নাকি? মৌমাছি তো রাজা হতে পারে, কিন্তু রাজা মৌমাছির পিছনে কেউ অনুসরণ করে না। তো আচ্ছা, রানী মৌমাছির পিছনে সবাই অনুসরণ করে। তো ফলে সেই উপমাটা হয়তো হয় না, বাট এটি ঠিক। তৃণমূল নেতা প্রতিকূল রহমান ঠিক কি হিসেবে কিভাবে কাজ করতে চাইছেন তৃণমূল আপনি যোগ করলেন, আমরা দেখলাম যোগ দিলেন, সেখানে আপনি কিভাবে কাজ করতে চাইছেন? একেবারে একনিষ্ঠ কর্মী হিসেবে, নাকি মন্ত্রী হতে চান, নাকি বিধায়ক হতে চান, নাকি সাংসদ হতে চান? কেনই প্রশ্ন করছি, পরে আমি আসছি। কিভাবে নিজেকে কিভাবে দেখতে চান তৃণমূল কংগ্রেসে? তৃণমূল নামটার সঙ্গে যেন আমার নামে সাদুর্য থাকে। আমি যখন বাম রাজনীতি করতাম, সেই সময় দাঁড়িয়ে আমি মাঠে ময়দানে কাজ করতে অভ্যস্ত ছিলাম, অসংখ্য কর্মীদের মতো তারাও ছিল। আমি সচরাচর তোমরা আমার কাছে গিয়েছো, আমি তোমাদের সামনেও খুব একটা অভ্যস্ত হতে পছন্দ করতাম না, এখনও স্বচ্ছন্দ বোধ করি না। আমার কাছে হচ্ছে মাঠে ময়দানে কর্মীদের সঙ্গে থাকা, আড্ডা মারা, কথা বলা, সংগঠন তৈরি করা, সেই কাজটা করব। সেই কাজ নিশ্চয়ই সেইভাবেই আমি কাজ পাবো, এটা আশা করি। আর মন্ত্রিত্ব, বিধায়ক, এমপি, এগুলো দেখো, আমি যখন 2006 সালে যখন প্রথম ছাত্র রাজনীতি করি, স্কুল ইউনিয়নে যখন সদস্য হই, তখন বয়সটা খুবই অল্প। যখন সক্রিয় রাজনীতি করি 2008 সাল থেকে, তখন অলরেডি আমার জেলাতে, দক্ষিণ চব্বিশ জেলাতে অলরেডি তৃণমূল চলে এসছে, জেলা পরিষদগুলোতে আসছে। তাহলে আমার জীবনের যে
অর্ধেকটা সময়, তার অধিকাংশ সময় আমি বিরোধী সিপিএম হিসেবে কাজ করেছি, বিরোধী সিপিএম হিসেবে কাজ আর করেছি। অত্যন্ত কঠিন সিটে, মানে কঠিন জায়গাতে ফলে লড়াই আমার করতে হয়েছে জীবনের আপনাকে। 20টা বছরে, হুম। রাজনৈতিক জীবনে 15, 20, 16, 17 বছরে নিশ্চয়ই তো কেউ না কেউ, ছোট হোক মেজো হোক, কেউ না কেউ তো অফার না কখনো কোনো না কোনো অফার দিয়েছে। ঠিক। তো ফলে এইরকম আমার যদি 18 বছরের জীবনে 36খানা যদি সুযোগ আসতো, সেটা অস্বাভাবিক কিছু না, সবার কাছে গেছে। তখন তো মন্ত্রিত্বের জন্য যায়নি, তখন তো এমএলএ হওয়ার জন্য যায়নি, এখন এলাম কেন? এই প্রশ্নটাও ভাবা দরকার। একটা অংশ প্রশ্ন তুলছেন যে আপনি তৃণমূলে গেছেন এই কারণেই, তার কারণ আপনার কাছে একটা বিরাট টাকার অফার রয়েছে, আপনি টাকা পেয়ে গিয়েছেন বা পাবেন, এবং আপনাকে বলা হয়েছে হয় রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হবে অথবা ক্যাবিনেটে মন্ত্রী করাবে। সেই কারণেই আপনি কিছুক্ষণ আগে তৃণমূলে যোগদান করলেন এবং তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এই খবরের সত্যটা যে কিভাবে, মানে সত্যি প্রথম সত্যি কথা অনেক হচ্ছে- টাকার অফার করা হয়েছে প্রথম কথা আপনাকে? হচ্ছে, আমার মানে যারা সতীর্থরা, যারা আমার এই কথাগুলো যারা বলছে, সবাই বলবেন, এটাই স্বাভাবিক। বাট আচ্ছা, তাদের সঙ্গে কি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বা তৃণমূলের সঙ্গে বা আইপ্যাকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট আছে? না থাকলে আপনার চিঠি ফাঁস হলো কি করে? যদি হয় তাহলে তাদের কাছে জিজ্ঞেস করুন কি আমার কী ডিল হয়েছে। ফলে আমি আগেও বলেছি, ডিল যদি করতে হতো, পদ যদি নিতে হতো, টাকা যদি নিতে হতো, অনেক আগেই আসতাম। আমি আবারও বলছি, আমার পুরনো সতীর্থ যারা আছেন তাদের প্রতি কোনো রাগ, কোনো দেশ, কোনো ঘৃণা কিচ্ছু নেই। বরঞ্চ এটুকু ভালো লাগা আছে যে দিনের শেষে পার্টির এই দুরবস্থায় আপনারা সেই পার্টিকে ডিফেন্ড করছেন। আপনারা জানেন যে প্রতিকূল রহমান যা বলেছে, অনেক প্রতিকূলের মনের কথা বলেছেন, কিন্তু এতে ভালো লাগছে দেখে যে এখনও স্টিল না টুডে আপনারা দলের প্রতি ডিফেন্ড করছেন। এই জায়গা থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান অনেকটা বেড়েছে। তো ফলে আপনারা আপনাদের দলের জায়গা থেকে ডিফেন্ড করুন, বাট ব্যক্তি প্রতিকূল রহমান, আপনাদের প্রাক্তন সতীর্থ প্রতিকূল রহমান কেন এসছে, সেই কেন খোঁজার কারণটা একটু খুঁজবেন, যেন অসংখ্য প্রতিকূলরা আমার মতো অন্য কোনো পথে হাত না বাড়ায়। নীতি আদর্শের কথা বলা সিপিএম এবং তৃণমূলের যে নীতি আদর্শ বা পুরো মনোভাব বা মতবাদ সম্পূর্ণ আলাদা, একেবারে আকাশ পাতাল সম্পর্ক। ঠিক সেখানে দাঁড়িয়ে আপনার জন্য হুমায়ুন কবিরের দল জেইউপি ছিল, আপনার জন্য আইএসএফ ছিল নওশাদ সিদ্দিকীর, বা অন্য দলও ছিল বিজেপি ব্যতীত। প্রতিকূল রহমান বলে প্রতিকূল রহমান বলে সেটা আপনি বলতেই আসলে পারেন, মানে পশ্চিমবঙ্গের হ্যাঁ মাটিতে এক্স্যাক্টলি। আপনি BJP এই সমস্ত কিছু পেরিয়ে কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বা সিপিএমকে লড়াই করার জন্য, সিপিএম এর বিরুদ্ধে আপনি তৃণমূলকেই বাছলেন কেন? আমি তো বিজেপি বিরোধী মুখে সিপিআইএমকেই চেয়েছিলাম। আচ্ছা, আমাদের মানে আমি যখন সিপিআইএমে ছিলাম তখন মানে তো বিস্ফোরক বলছেন তো, মানে সিপিএম বিজেপি বিরোধী সেভাবে আপনার মনে হচ্ছে না, এখন আপনি তৃণমূল নেতা। শ্রমিক ভট্টাচার্য একটা সভা থেকে বললেন, আপনারা এই সংবাদ মাধ্যমে দেখলাম, যখন সভাপতি হলেন, সিপিআইএম কর্মীদের কাছে আহ্বান, কমরেড বিজেপি আপনারা আমাদেরকে ভোট দিন, সিপিএম পারবে না, আমরা পারবো। ভোটের পরিসংখ্যানও তাই বলে। তার কয়েক মাস পর হঠাৎ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক হুমায়ুনের সঙ্গে বৈঠক করছে। ফলে অঙ্ক কি কষতে অসুবিধা হয়? তার কয়েক মাস পরে সিপিআইএম রাজ্য অফিসে বসে বাংলাদেশের জামাতকে আমি প্রচণ্ড খিস্তি দেবো, বাংলাদেশের জামাতের গোষ্ঠী উদ্ধার করে দেবো, আমরা জামাত বিরোধী। সেই সিপিএমের রাজ্য সম্পাদক যখন কাকাবাবুর ছবির তলায়, মুজাফফর আহমদ নয় কিন্তু, কাকাবাবুর ছবির সামনে দাঁড়িয়ে হাসি মুখে আলিমুদ্দিনে মিটিং করে ছবি দেয় সোশ্যাল মিডিয়াতে, আঘাত তো লাগে। তো ফলে আপনি একদিকে দাঁড়িয়ে আপনার দলের অভ্যন্তরে যে হিন্দু ভোট যেটা আছে, যেটা অলরেডি চলে গেছে, যে 5%ও আছে, বা এই এসআইআর ফলে যাদের নাম বাদ গেছে, যারা ভেবেছিল সিপিএমটা বোধহয় করতে পারি, আপনি তাদের লাথি মেরে বললেন, ভাই সিপিএমের দরজা তোদের জন্য বন্ধ, আমি হুমায়ুনের সঙ্গে বসছি, তোরা বিজেপি তোদের করতে হবে, তোদের অন্য কোনো অপশান নেই। তো ফলে সন্দেহ তো করতে হয়। যারা আমাকে সেটিংবাজ বলেন, এই প্রশ্নটা আপনার দলের অভ্যন্তরে করে দেখবেন। যখন কিছু সাংবাদিকরা তারা প্রশ্ন করছেন মোহাম্মদ সেলিমকে, আপনার প্রসঙ্গ উঠছে, তিনি জেনে অজান্তেই হোক না কেন, তিনি কলার খোসা দেখিয়ে বলছেন ভালো ফুটেজ দিলাম, একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটা লাইন বলেই দিই, একটা লাইন বলা উচিত হবে। আসলে নিজেকে দেখিয়েছেন, জাস্ট খোসা, ন্যায় নীতি আদর্শ ভিতরে কিচ্ছু নেই, শুধু খোসাটাই পড়ে আছে। এই মোহাম্মদ সেলিম রায় নাকি লবিবাজি করে আপনাকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া, কোনো নেতার হয়ে হাত তোলার বিষয় ছিল, আপনাদের মানে আপনি নাকি হাত তুলে নেওয়া, তার হয়ে কাজ করেননি বা সেই জন্য আপনাকে ইচ্ছাকৃত নিষ্ক্রিয় করে দেওয়া, সমস্ত অভিযোগ আপনি করেছেন। এবং দলের মধ্যে আপনাকে কোণঠাসা করে দেওয়ার একটা চেষ্টা, চক্রান্ত, এবং প্রশ্ন করলে চক্ষুশূল। এই কেচ্ছা, মানে এখন তো মানুষ জানতে চাইবে যে আপনার সিপিএম দলের যে কেচ্ছাগুলো আপনি এতদিন বলছিলেন না, এবার আপনি জয়েন করে গেছেন তৃণমূলে, এখন তো আপনি বলবেন, মানে এবার তো আপনার খোলা ময়দান বলার জন্য। কেচ্ছাগুলো একটু বলেন, মানে আমরাও তো শুনতে চাই। ইচ্ছা তো না, এগুলো মানে সত্যি সত্যি ঘটনা।
না। দেখো আমি আগেই বলেছি, একটা প্রতীকুর রহমান আজকের দিনের আগে পর্যন্ত একটা প্রতীকুর রহমান ছিল, আজকের পর থেকে নতুন প্রতীকুর রহমান, নতুন করে জন্ম হয়েছে। জন্ম হয়েছে মানে মৃত্যু তো হয়েছে। আগের যে প্রতীকুর রহমানের মৃত্যু হয়েছে, রাজনৈতিক হত্যা হয়েছে, তার পোস্টমর্টম করে কোনোদিন সিপিএম দেখবে, কাটাছেড়া করে দেখবে? যদি দেখে তাহলে বুঝবে যে প্রতিটা অঙ্গের মধ্যে কোন কোন আঘাত লেগেছে। আচ্ছা ধরো যার সঙ্গে রমেন, ধরো আমি তোমার সঙ্গে, তুমি ফোনে কথা বলো তো ঠিক, কিন্তু যার সঙ্গে তুমি ছোটবেলা থেকে খেলে এসছো, উঠে এসছো, একসঙ্গে দৌড়ে বেরিয়েছো, একসঙ্গে রাজনীতি করেছো, ফুটবল খেলেছো, হঠাৎ অন্যজন এসে যদি বলে আচ্ছা শোন না, ও এমনি ভালো ছিল, তোর খুব কাছের বন্ধু, কিন্তু তুই না ওই ক্লাবের মিটিং হবে, ওখানে গিয়ে বলিস ও মদ খেয়েছে, ওর বিরুদ্ধে দুশ্চরিত্রের অভিযোগ আনো, সেটা কি তোমার পক্ষে সেটা মেনে নেওয়া, ব্যক্তি রমেন কি মেনে নেওয়া সম্ভব হবে? যখন সম্মেলন আসে, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন আসে, একজন অত্যন্ত ভালো মানুষ, ব্যক্তি মানুষ হিসেবে খুবই ভালো মানুষ, আমি প্রশংসা সার্টিফিকেট দিচ্ছি না, যেহেতু অন্য দলের তিনি নেতৃত্ব, রাহুল ঘোষ ভীষণ ভালো মানুষ। এবং ওখানে আরো অনেক কমরেড, ব্যক্তি কমরেড যারা ছিল, ব্যক্তি আমার কর্মীরা ছিল, তাদের বিরুদ্ধে বলা হলো যে তুমি বলো ওরা দুশ্চরিত্র, ওরা মদমাতাল, তুমি ওদের বিরুদ্ধে রাজ্য এটা কমিটির কারা meeting-এ- বলছেন? রতন বাগচিরা, মানে রতন বাগচি, মোহাম্মদ সমিতি সেলিমের লাহিড়ী, লবি যারা? একদমই আচ্ছা, এটা বলতে হবে, দলের নেতার বিরুদ্ধেই বলতে হ্যাঁ, হবে। এবং সেটা সেলিমদার সামনেই বলতে হবে। আমি বললাম দেখুন আমি কমিউনিস্ট পার্টি করতে এসেছি, প্রশ্ন করতে এসেছি, ফলে আমি জো হুজুরি করতে পারবো না, আর যা আপনারা বলবেন সেই আপনাদের মুখের কথা আমি বলতে পারবো না, ফলে আমি বলিনি। সেই কারণে আমাকে তো চক্ষুশুল করা হলো, আমাকে গোটা জেলার লোকসভা নির্বাচনের পর থেকে এই ডায়মন্ড হারবার কোথাও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। সকল রতন বাগচির খুব কাছের লোক, সমীর লাহিড়ীর খুব কাছের পিয়ারের সন্তান আমাকে বলল, শোন প্রতিকুর, ডায়মন্ড হারবার তুই ভোটে দাঁড়িয়েছিলিস, যদি আমাদের কথা না শুনি সংখ্যালঘু হয়ে যাবে। আমি বললাম ভারতবর্ষের মাটিতে তো আমি জন্মই আমার সংখ্যালঘু হয়ে, আমি বন সংখ্যালঘু। আর যখন রাজনীতিতে আমার সামনে অপশান ছিল মেজরিটি পলিটিক্স আর মাইনরিটি পলিটিক্স, আমি মাইনরিটি পলিটিক্সকেই চুজ করেছিলাম, সিপিআইএমকে। তো ফলে দলের অভ্যন্তরে মাইনরিটি হব, কিন্তু বুঝিনি যে সত্যি সত্যি করবে, আমাকে ঢুকতে দেবে না। ব্যক্তিগত আক্রমণ করে প্রতিকুর রহমানকে। ডায়মন্ড হারবারে এসডিপিও ছিলেন মিঠুন কুমার দে, দীর্ঘদিন ধরে কাজ করেছিলেন। ঠিক, পরে অ্যাডিশনাল মিস্ট্রি আবার ডায়মন্ড হারবার ফেরত আসেন, মাঝখানে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছিল। সিপিআইএমের প্রতিকুর রহমানের সঙ্গে একজন আধিকারিকের কথা হতে পারে, স্বাভাবিক রাজনৈতিক কারণে হবে, এবং সেটা রাজনৈতিক সম্পর্ক। যে লোকটার সম্পর্কে আমার বিরুদ্ধে অভিযোগ করা হলো, চিঠি দেওয়া হলো যে প্রতিকুরের সঙ্গে তৃণমূলের সেটিং আছে। কেন না, প্রতিকুর একজন সরকারি আধিকারিকের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিল, যিনি এখন বর্তমানে এসপি পূর্ব মেদিনীপুরের জেলার। শুভেন্দুজিকে অনেক কথা বলেন, অনেকে অনেক কথা বলেন, শাসক দলের ঘনিষ্ঠ, তৃণমূলের ঘনিষ্ঠ বলে। একটা দুর্নীতির অভিযোগ দেখাতে পারবেন আপনি? ইভেন শুভেন্দু জায়গায় দুর্নীতির অভিযোগ করতে পারেননি, এখনও করতে পারেননি। তো ওই অফিসারের বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ। এবং সেই অফিসার ডায়মন্ড হারবারে বহু গরিব বাচ্চাদের জন্য বহু ভালো কাজ করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগ তুলে দেওয়া হলো যে আমি তৃণমূলের সঙ্গে সেটিং করে আছি, এবং সেটা চিঠি দেওয়া হলো। চিঠি দেওয়াতে আমার কোনো সমস্যা নেই। চিঠি যখন গেল, তখন দেবাঞ্জন, মনে হয় আপনি জানেন, আমাদের পরের এসএফআই রাজ্য সম্পাদক সভাপতি, দেবাঞ্জন দে, একটা রাজ্য কমিটির মিটিংয়ে আমি গেছি, 20 মিনিট আগে সেলিমদার সঙ্গে আমার দেখা হয়েছে। দেবাঞ্জন প্রণয়কে বলছে, আমার কিছু বলেনি, আমি যখন চলে এসেছি, দেবাঞ্জন প্রণয়, তোর নেতা কোথায়? বললো কে? বললো প্রতিকুর। বললো বোধহয় অফিসে আছে। তোর নেতাকে বলিস তোর নেতার বিরুদ্ধে চিঠি আছে। আচ্ছা, আমার বিরুদ্ধে যদি চিঠি থাকে আপনি তো আমাকে বলতে পারতেন। আমার ক্যাডার, আমার জুনিয়র, তাদের সামনে বলার কি মানে? ব্যক্তিগতভাবে মেলাইন করা। তারপরে যখন আমি দেখা করলাম, বললো তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, তৃণমূলের সঙ্গে যোগসাজশ, আমি প্রকাশ্য মিটিংয়ে তোমাকে বলে দেবো, তুমি চুপচাপ থেকো। এটা কে বলছেন? সেলিমদা বলছেন। আমি বললাম যে প্রকাশ্য মিটিংয়ে চুপচাপ থাকবো মানে আমার স্বীকার করে নিতে হচ্ছে রাজ্য কমিটির মিটিংয়ে যে আমি তৃণমূলের সঙ্গে আমার অভিযোগ, মানে যোগসাজশ আছে। কেউ কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এবং তার মাথায় রাজ্য সম্পাদকের খুব কাছের, তারা বসে বলছে প্রতিকুর আমার ক্লাসে ছবি নেই, এবং পরকীয়া, আপনি পরকীয়ার অভিযোগ, মানে প্রতিকুর রহমান কি অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করে? এই অভিযোগ, মানে একটু খোঁজ খবর নিয়ে দেখতো স্ক্রিনশট আছে কিনা। মানে আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র তৈরি করা হলো রাতের অন্ধকারে। তো ঘসেটি বেগমের চেয়েও খারাপ, এত রাগ, এত ঘৃণা, এটি কি আমি প্রাপ্য ছিলাম? আরে ঘৃণা তো হওয়ার কথা ছিল অভিষেক ব্যানার্জির, ঘৃণা তো হওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির, ঘৃণা তো হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। তাই তো। তারা আমাকে, যখন আমি রক্তাক্ত হয়েছি, যখন আমি ক্ষতবিক্ষত হয়েছি, তারা বরঞ্চ আমার এই সময় মনে হচ্ছে আমার বুকে জড়িয়ে ধরেছে। আমার ওই মানে ক্ষতবিক্ষত
যন্ত্রণা দেখে একটু মলম দিয়ে ঘা শুকোনোর চেষ্টা করেছি যে ভাই ঠিক আছে তোর ক্ষত তো আমি এক্ষুনি রিকভার করতে পারবো না, কিন্তু আপাতত এই তোর যন্ত্রণা কমানোর জন্য, যন্ত্রণা লাঘব হওয়ার জন্য মলম লাগিয়ে দিচ্ছি। সিপিএম করতে পারলো না রে। মোহাম্মদ সেলিম আমার বাড়িতে এসে কথা বলতে পারতেন, ঠিক আছে ফোন ধরছে না, রাত্রেবেলা আমি বাড়িতে চলে এলাম, আরে ফোন তো করেননি। রাজ্য কমিটির বৈঠকে ডাকতে পারতেন, যে বৈঠকে তো যে আপনাকে কথাটা আমি বাইরে বলেছি ওই কথাটা আমি বৈঠকে বলতে পারতাম। কেন, কিসের উদ্যত্ত? এইটুকু সততা রাখা উচিত। অসংখ্য কর্মী সমর্থক নেতৃত্ব, জেলা স্তরের, লোকাল স্তরের অসংখ্য নেতৃত্ব এখনও স্টিল নাও টুডে, আমি তৃণমূলে আসার পরে এখনও পর্যন্ত মেসেজ যাচ্ছে, দাদা আমি তোমার সঙ্গে আছি, হয়তো তৃণমূলটা করতে পারবো না, কিন্তু তোমার দেখানো পথটাই সঠিক পথ। জানি না ভবিষ্যতে কি হবে, তোমরা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভবিষ্যতে তোমার পাশেও যেতে পারি। অসংখ্য কর্মী সমর্থক যারা আমাকে বলছে, ইভেন পার্টি মেম্বারও আছেন, জেলা কমিটির সদস্য আছেন, আরও অসংখ্য আছে, পিকচার আভি বাকি হ্যায়। যদি আমার নেত্রী, যদি আমার নেতা একবার যদি গ্রিন সিগন্যাল দেয়, ঠিক আছে দল সামলান। সিপিআইএমকে বলবো যে ভাই দল সামলান, আপনার দলের এখন আপনার দলের কর্মীরা যেভাবে যোগাযোগ করছে, আমার নেতা বা নেত্রী যদি একটু সিগন্যাল দেয় আমাকে, তাহলে বিপদে পড়ে যাবেন। এখনও বলেননি, যদি ফলে বিপদে পড়ে যাবেন। এই নোংরামি যে চলছে আপনার কথা অনুযায়ী, এবার তো প্রতিশোধ নেওয়ার সময়, রাজনৈতিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক, আপনাকে তো মুখ খুলতে হবে, তো লোকের সামনে আপনাকেই বারবার করে প্রভাবিত করা হবে, আপনাকে প্রকাশ্যে বলা হবে আপনিই খারাপ। যে নেতার হাত ধরে আজকে যুক্ত হয়েছি, অভিষেক ব্যানার্জির হাত ধরে যুক্ত হয়েছি, উনি যদি বদলার রাজনীতি করতেন, প্রতিকূল আমার লাশ হয়ে লাশ কাটা ঘরে পড়ে থাকতো। উনি তো শত্রুকে বুকে টেনে নিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফলে নেতা যদি আমার এই রাস্তা দেখায়, আমি বদলার রাজনীতি বেছে নেবো কেন? রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। আচ্ছা, রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই, কিন্তু তোমার শত্রু তোমাকে প্রতিনিয়ত আক্রমণ করে যাবে, ঠিক সময়ে ঠিক জায়গায় সুযোগ হলে এমন জায়গায় আঘাত করো যে শত্রু মোরালি ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে, কোমর ভেঙে পড়বে। হুমায়ুন কবিরের মন বুঝতে চলে গেলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রতিকূলের মন বুঝতে পারলেন না। এই বিষয়টা কোথাও কি আপনাকে আঘাত লেগেছিল, আপনার মানে খারাপ লেগেছিল? দেখো, খারাপ তো অবশ্যই একটা লাগা আছে। হ্যাঁ, আমার সঙ্গে কথা পর্যন্ত বললেন না, মোহাম্মদ সেলিম আমাকে ফোন করতে পারলেন না, আমার সঙ্গে দেখা করতে পারলেন না। যাদেরকে সারা জীবন আক্রমণ করেছি, যার বিরুদ্ধে আমি লোকসভা নির্বাচনে লড়াই করেছি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছি, তিনি আমাকে ফোন করছেন। তিনি ফোন করে বলছেন আপনাকে লড়াইয়ে স্বাগত, আপনি বিজেপি বিরুদ্ধে লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আপনার দলের এখনকার দলের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করছে। তো ফলে এটা তো একটা মানে যেমন একটা খারাপ লাগাও আছে, একটা ভালো লাগাও তো আছে, যে ভাই আমি যাকে শত্রু বলে, আমি তো তাকে শত্রু বলে মেনে এসেছিলাম, শত্রু আমাকে ফোন করছে, তুমি তো আমার মিত্র, তুমি আমাকে ফোন করতে পারছো না। কিসের এত রাগ, কিসের এত অভিমান, নাকি ইগো, নাকি ঔদ্ধত্য, কোনটি? আরে ঔদ্ধত্য অভিষেক ব্যানার্জির হতো, যে আমার বিরুদ্ধে লড়াই করেছে, আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলেছে, সেই অভিষেক ওর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবো, রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে, ও সমস্ত কিছু শেষ করে দেবো, ভাবতেই পারতো একদম। ফলে এখন আমার মনে হচ্ছে তাহলে আমি যে কথাগুলো বলেছিলাম অভিষেক ব্যানার্জি সম্পর্কে, মমতা ব্যানার্জি সম্পর্কে, তাহলে আমাকেও রিথিঙ্ক করতে হবে যে আমি কি কোথাও ভুল ছিলাম বা আমাকে কোথাও ভুল ভাবানো হয়েছিল। আমি তো সবে ঢুকেছি, কিন্তু এই সামান্য কয়েকদিনের কথাবার্তা ব্যবহারে আমি ভীষণ আন্তরিকতার ছাপ পেয়েছি এবং আপন করে নেওয়ার মনোভাব পেয়েছি। আর উল্টো দিকে দাঁড়িয়ে আমি শত্রুতার জায়গা পেয়েছি, দূরে লাথি মেরে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তো আপনি বলুন আমার কাছে কোনটা বেটার অপশান? এই যে একেবারে সরাসরি মুখোমুখি হলেন, কেমন লাগলো? যার বিরুদ্ধে একটা সময় আপনি একের পর এক মঞ্চে বক্তব্য রেখেছেন, তাদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছেন, আর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একেবারে বন্ধু হয়ে যাওয়া, রাজনীতিতে সব কিছু হয়, সেই সময়টা কীভাবে অনুভব করলেন? আসলে মুশকিলটা কখন হয়? মুশকিলটা হয় যখন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যায়, আপনার শত্রু আপনার বন্ধু হয়, তখন আপনি কনফিউজ হয়ে যান। কিন্তু আমরা তো বাঙালি জাতি, আজকের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষার জন্য লড়াই করে গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো প্রতিষ্ঠা হয়েছে। এই বাংলার মাটিতে সুভাষচন্দ্র বসুরা দেখিয়েছিল, সেই লড়াই তো লড়তে হবে। আমার বন্ধু যখন আমার শত্রু হয়ে গেছে, আর আমার শত্রু যখন আমার বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, হাতটা তো আমার ধরতে হবে। তাই সেই হাতটা ধরা, এবং আমি ভীষণ কৃতজ্ঞ। ওনার কথাবার্তাতে আমি ভীষণ আন্তরিকতার ছোঁয়া পেয়েছি, অভিষেক ব্যানার্জির কথাবার্তাতে। প্রথম যেদিন ফোনটা আসে
সেই ফোনটা অনেক ব্যক্তিগত কথাবার্তা তো হয়েছে, আমি ব্যক্তিগত কথাবার্তা নাই বললাম, শুধু এটুকু বললাম ভীষণ আন্তরিকতার ছাপ পেয়েছি আমি, এবং কমিটমেন্ট যে আপনি বিজেপি বিরোধী লড়াইয়ে আপনি লড়াই করতে পারবেন, মাথা উঁচু করে লড়াই করতে পারবেন। আমাকে জিজ্ঞেস করেছে আপনার কি চাই, আমি বলেছি আমার সম্মান চাই আর কাজ করার জায়গা চাই। আমাকে বলেছে আপনি মাথা উঁচু করে কাজ করবেন, যোগ্য সম্মান নিয়ে কাজ করবেন। এই ডায়মন্ড হারবারে লড়তে গিয়ে আপনি কখনো আক্রমণের শিকার হয়েছেন, আপনার একাধিক কর্মী মার খেয়েছেন, ঘর ছাড়া হতে হয়েছে, আবার আপনাকে আপনার রাজনীতি করার জন্য আপনি খুন পর্যন্ত হতে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আপনি প্রায় আধমরা হয়ে গেছিলেন। সমস্ত কিছু ক্ষতের প্রলেপ পড়ে গিয়েছে, আপনি তৃণমূলে জয়েন করে গেছেন, তাদের সাথেই আপনি সন্ধি করেছেন। কোথাও কি আপনার মনে হয় যে সেই মার খাওয়া, খুন হতে যাওয়া, রক্তাক্ত হওয়া প্রতিকূলের দুঃখ, কষ্ট, বেদনা, ক্ষত, এই এখনকার মোহাম্মদ সেলিমের সিপিএম যে ভূমিকা নিল আপনার বেশ কিছুদিন ধরে, সেটা আরও বেশি ক্ষত তৈরি করলো? একটা অদ্ভুত কথা বলবো, আমি যখন কলেজে রাজনীতি করি, যে তৃণমূলের নেতৃত্বে আমাকে আক্রমণ করা হয়েছিল, যে তৃণমূল আমাকে আধমরা করে খালের ধারে, রেল লাইনের ধারে, ড্রেনের মধ্যে ফেলে রেখেছিল, সেই তৃণমূলের বিধায়ক বিজেপিতে পাল্টি মেরেছে। তো ফলে আমার রাগটা তো ব্যক্তি তৃণমূলের বিরুদ্ধে নয়, ঠিক একজন ব্যক্তি যার নেতৃত্বে আমাকে আক্রমণ করা হয়েছে। আমি এখনও বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব, কোনো রাজনৈতিক দলের বা জেলার সর্বোচ্চ নেতৃত্ব বা এলাকার সর্বোচ্চ নেতৃত্ব কখনো তার দলের কর্মীদেরকে বলবে না ওর বাড়িতে গিয়ে ভাঙচুর করো, আক্রমণ করো, গণতন্ত্র কখনোই বলবে না। লোকালি কিছু জায়গায় হয়েছে, আমাদের সময়ও তো সিপিএমের সময় অনিল বসু করেননি, সিপিএমের সময় হয়নি, বিনয় কুমার করেননি। তো ফলে সেগুলো হয়েছে। ব্যক্তি অভিষেক ব্যানার্জি ব্যক্তি প্রতিকুর রহমানকে আক্রমণ করেননি, ব্যক্তি মমতা ব্যানার্জি কখনো বলেনি প্রতিকুর রহমানকে আক্রমণ করে, কখনোই বলেনি। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি এই কিছুক্ষণ কথা বলার মধ্যে যা বুঝলাম, উনি যদি জানতে পারতেন যে প্রতিকুর বলে একটা ছেলে ফকিরচাঁদ কলেজে পড়ে তাকে আক্রমণ করছে, কারণ আমি জানি আমার নেত্রী, এখন আমার বর্তমান নেত্রী তিনি ছাত্র রাজনীতি করে উঠেছেন, তিনি অবশ্যই ধমকে চমকে বলতেন, শোনো আমি ওটা সাফার করে এসেছি, কেউ যদি বিরোধিতার স্বর ওঠায় তাকে স্পেস দেয়। আমার দৃঢ় বিশ্বাস এটা বলতেন, হয়তো জানেন না বলে বলেননি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল দলটার প্রতি আমি যে ধারণা রেখেছিলাম, আমাকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে রিথিং করাচ্ছে যে আমি যা ভেবেছিলাম বোধহয় সবটা ঠিক নয়। সেটাই তো ভাবতে হবে, আপনাকে রিথিং করতে হবে, কারণ একদম। এটা আপনার দল এখন, মানে আপনি এই দলের এখন অন্যতম মুখ দক্ষিণ চব্বিশ পরগনার। এই ভাবনা থেকে এই দলে আসা, দেখুন এটা ফ্যাক্ট, এবং আমি আমার নেতার কাছে কৃতজ্ঞ, তিনি আমার মুখে লাগাম পরিয়ে দেননি যে তোমার কি বলতে হবে কি বলতে হবে না, একবারের জন্য বলেনি। এবং আপনি বলছেন, মানে আজকে জয়েনিং এর আগে থেকেও বলছেন পরপর। তাই আজকে আমিও বলছি যে আমি প্রাক্তন সিপিআইএম, এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ, লজ্জার দ্বন্দ্ব কিচ্ছু নেই, কোনো গিল্টি ফিল নেই, কোনো গিল্টি ফিল নেই। আমি একটা দলের প্রতিকূল কি চেয়েছিলাম, একটু সম্মান, একটু মাথা উঁচু করে বাঁচবো, দিনে সে শান্তিতে ঘুমাতে যাব, আর কাজ করার জায়গা পাবো, এই তো। সেটাও তো পাইনি এখানে। মানে প্রথম মর্নিং কথা যায় না, মর্নিং সোজ দ্য দেশ, প্রথম দিনই আমি সেই প্রমাণ পেয়েছি। তো ফলে আমার দৃঢ় বিশ্বাস দিন আগামী দিন ভালো। আপনি যখন জয়েন করছেন তখন পার্টি অফিসের বাইরে দেখা যাচ্ছে বহু মানুষের ভিড়, মানে আপনাকে সাদরে গ্রহণ করে না তৃণমূলের একটা বড় অংশের কর্মীরা সে আনন্দ পাচ্ছেন, মানে তারাও খুশি যে প্রতিকুল রহমানের মতো লোক আমার দলে আসছে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় যে দরকার ছিল যেমন এরকম একজনকে। এই ফিলিংটা কেমন, মানে এই অনুভবটা কেমন লাগছে তখন? সকলে জয় বাংলা বলছেন। আমি আপ্লুত, আমি অভিভূত, আমি আপ্লুত। এত মানুষের ভালোবাসা পাবো আমি আশা করি না। আমি ভেবেছিলাম বোধহয় আমাকে একটু ঘৃণার চোখে দেখা হবে। প্রতিকূল একটি প্রশ্ন ওঠে, আপনি এক কন্যা সন্তানের বাবা, নারী নিরাপত্তা, চুরি, দুর্নীতি, শিক্ষক নিয়োগ, যেগুলো প্রশ্ন আপনি কিছুদিন আগেও তুলতেন, এই সরকারের বিরুদ্ধেই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক প্রশ্ন ওঠে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র, সারদা, নারদা, একাধিক প্রশ্ন। এইগুলো তো আপনার দল এবার আপনাকে ছেঁকে ধরবে, আপনাকে গদ্দার যেমন বলা হবে তেমন আপনাকে দুর্নীতি পরায়ণ বলা হবে, আপনাকে চোরেদের দল বলা হবে, এবং যেগুলো আপনার দলের নেতারা বলেন যে তৃণমূলের নেতা দেখলেই চোর চোর স্লোগান তোলা, এবার তো প্রতিকূলকেও চোর বলা হবে, মানে সেইগুলো প্রতিকূল সেই বল, সেই গদ্দার তকমা ছাড়িয়ে কি করে লড়াই করবেন? এটাকে অস্বস্তি বোধ? কোনো অস্বস্তি বোধ নেই আমার। এখন সহজ কথা দেখো, তৃণমূল নেতা মনোজিৎ কাণ্ডে জড়িত ছিল, ঠিক, পুলিশ গ্রেপ্তার করেছে। রাস্তাঘাটে আমরা আন্দোলন করেছিলাম, সেই সময় নেত্রীর বিরুদ্ধে আক্রমণ করেছিলাম, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ করেছিলাম। কিন্তু তুমি এটা বলো, সরকার তো ব্যবস্থা নিয়েছিল, পুলিশ তো ব্যবস্থা নিয়েছিল। তোমার দলের অভ্যন্তরে যাদের নগ্ন ভিডিও সামনে আসে, তোমার দলের অভ্যন্তরে যে নেতার ভিডিও প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে যায়, তুমি দলগতভাবে হয়তো ব্যবস্থা নিয়েছো, কখনো কারোর আস্তে সুকৌশলে ডিমোশন করে দিয়েছো, কাউকে বহিষ্কার করে দলের মধ্যে রেখেছো,
উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তাকে তো জেলে পাঠিয়েছে। তুমি কি করেছো? তাহলে চালুনি যদি ছুঁচের বিচার করে তাহলে তো মুশকিল। আগে দলের নেতাদের চরিত্র সামলান। আপনার নাম নিয়ে আক্রমণ করা হচ্ছে, দেখুন যদি আপনি নাম নিয়েছেন অনেকগুলোই। দেখুন প্রতিকূল আমার বরাবরই স্পষ্ট কথা সামনে বলতে পছন্দ করে, লুকিয়ে চুরি আমার এটা আমার অভ্যাস না, আমি বলতেও পারি না। যদি আমি টেনিস বল খেলতে পারি না, টেনিস বল খেলা দেখেছি, কোনো বল যদি আমার দিকে 60 কিলোমিটার গতিবেগে আসে, এখন পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, এখন পেছনে যে নেত্রী দাঁড়িয়ে আছে, 120 কিলোমিটার মধ্যে বেগে তার দিকে ফেরত যাবে। দ্যাটস ইট। চোখে মুখে তো আগুন, এখন জয়েন করে আগুন ঝরিয়ে দিচ্ছেন প্রতিকূল। আগুন না, এটা আগুন না, এটা ঘৃণা, একটা কিছু ব্যক্তির প্রতি তীব্র ঘৃণা, এটা আগুন না। আমি এখনও বলছি, আমি দলটাকে দলের যারা আছেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কিন্তু দলকে যারা পরিচালনা করেছে, আমার মতো হাজারো হাজারো প্রতিকূল তলায় আছে, যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, যারা আমার সঙ্গে প্রতিদিন কন্ট্যাক্ট করছে। কেউ বলছে যারা কবে যাব, কেউ বলছে যে এখন যারা যেতে পারছি না, কিন্তু মোরালি তোমার সঙ্গে আছি, এই অচলাদন থাকতে পারে না। বিদ্রোহ তো দলের অভ্যন্তরে হবেই, এবং আমি এটা বলে আসছি, আমি বলে রাখছি, জেনে রাখুন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, যে অনেক দিন ধরে যদি অনেক কিছু জমানো জিনিস আপনার মধ্যে আটকে রাখার চেষ্টা করা হয় না, যেদিন বাস্ট করে, কেউ একজন যদি ওপেন করে, বাস্ট করে যায়। তো ফলে হয়তো আমি ওপেন করেছি, আজ না হোক কাল, কাল না হোক পরশু বাস্ট করবে। ঘর সামলান, মুশকিলে পড়বেন, পিয়ারের লোকরা বাঁচাতে পারবে না। সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, যারা আপনার একেবারে দলের শোনা যায় খুব ঘনিষ্ঠ বন্ধু, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা? মিস করবেন না তাদেরকে? করবো তো অবশ্যই। কিছু যেমন কিছু মানুষের ঘৃণার কারণে ছেড়েছি, আর বহু মানুষ তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আটকাতে চেয়েছিল, তার মধ্যে সৃজন একজন, আরও অনেকেই আছে। মিস তো করবো বন্ধুকে, বাট এই সিদ্ধান্ত তো কখনো কখনো কোনো না কোনো সময় নিতেই হতো। ভালো থাকবে সৃজন, আশা করি খুব ভালো থাকবে। মুখোমুখি একসঙ্গে অনেকদিন লড়াই করেছি, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। আগামী দিনে সামনাসামনি মুখোমুখি রাজপথের লড়াইয়ে দেখা হবে আবার। আপনি যখন বলছিলেন গতকাল পর্যন্ত আপনি বলেছেন এখনও ঠিকই হয়নি কোন দলে আপনি যাবেন, সকালে দেখা গেল আচমকা আপনি তৃণমূলে জয়েন করছেন। এটা আচমকা নয়, নিশ্চিত আপনি ভিতরে রেখেছেন, বিষয়টা বলেননি। এই সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, এদের নিয়ে স্পেকুলেশন চলা শুরু হয়েছে যে প্রতিকূলের যেহেতু এরা খুব ঘনিষ্ঠ, সেই জন্য এরাও দল পরিবর্তনের দিকেই পা বাড়িয়ে আছে। ফলে এইগুলো বলা হচ্ছে, যেহেতু সৃজন ভট্টাচার্য প্রতিকূল অভিন্ন বন্ধু ছিল, এখন আছে তো বলতে পারবো না, যেহেতু ছিল, তাই প্রতিকূলের সঙ্গে যদি সৃজনের নামটা জুড়ে দেওয়া যায়, বা আরও অনেকের নাম যদি দীপশিতার নাম যদি জুড়ে দেওয়া যায়, বা আরও অনেকের নাম যদি জুড়ে দেওয়া যায়, তাহলে তাদেরকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করতে সুবিধা হবে। আরজি করের আন্দোলন বামেরা করবে না বিজেপি করবে নাকি এসইউসিআই করবে, এটা টানাপোড়েন ছিল। আরজি করের আন্দোলন, আরজি করের ঘটনা নিয়ে নিরন্তর প্রশ্ন ওঠে। তৃণমূল বলে যে না, 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার, তার যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল তাদের দিক থেকে একটা মন্তব্য রাখেন, সিপিএম বা বাকিরা অন্যরকম বলে। আপনি তো গতকাল পর্যন্ত একটা অন্য মতাদর্শে ছিলেন এবং আরজি কর একটা অন্যরকম ভাবতেন। এখন তৃণমূল নেতা প্রতিকূলের কাছে আরজি কর নিয়ে অবস্থানটা ঠিক কী? দেখুন, আমি তখনও বলেছি, এখনও বলছি, প্রথমেই আমি বলে দিয়েছি যে তৃণমূল সম্পর্কে যে অভিযোগ আমি শুনেছি, যে অভিযোগ নিয়ে এতদিন আমিও অভিযোগ করে এসেছি, ঠিক নতুন করে যেহেতু অভিষেক ব্যানার্জির সঙ্গে মেশার পরে, নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে যে আন্তরিকতার ছাপ পেয়েছি আমি, তাতে আমার মনে হচ্ছে নতুন করে রিথিঙ্ক করবার প্রয়োজন আছে সব বিষয়ে। তো ফলে সব বিষয়ে যখন রিথিঙ্ক করবার প্রয়োজন আছে, অবশ্যই আরজি কর নিয়েও রিথিঙ্ক করবার প্রয়োজন আছে। যদি রিথিঙ্ক করে ভবিষ্যতে কিছু পাই, অবশ্যই আপনাকে জানাবো। প্রথম বেশ কিছুদিন আগে থেকে যখন আপনার চিঠিটা ভাইরাল হলো, কুণাল ঘোষ পোস্ট করলেন এবং তারপরে সেই চিঠিটি ভাইরাল হলো। আমি তো তোলপাড় হওয়ার চেষ্টা করছি, কুণালদা কার থেকে চিঠিটা পেয়েছে। এবার আপনার দলের নেতা সতীর্থ হবে, পোস্ট করতে সুবিধা হবে আপনার। কি জিজ্ঞাসা করবেন কুণালদাকে? কুণালদা, আমাদের সিপিআইএম রাজ্য কমিটির কোন নেতা তোমাকে এই ছবিগুলো পাঠিয়েছে? ভালো বলতেও সুবিধা হবে আপনার। কুণালদা বলবে কিনা জানি না, আমি জিজ্ঞেস তো করবোই অবশ্যই। যদি কুণালদা বলেন আমাকে, আর যদি প্রকাশ্য বলার সুযোগ থাকে, অবশ্যই প্রকাশ্য বলবো। তবে সিপিএম ব্যবস্থা নেবে বলে আমি মনে করি না। সিপিআইএমও জানে কারা কারা করতে পারে। বিপ্লবী পার্টি তো, বিপ্লবী পার্টির খবর লিক করা গাদ্দার, দল বিরোধী কাজ। আর গাদ্দারের শাস্তি ছিল তখনকার যুগে, ইংরেজদের সময় যদি বলতে পারেন আপনি, তখনকার যুগে গাদ্দারের শাস্তি ছিল মৃত্যু, আর এখন গাদ্দারের শাস্তি হচ্ছে প্রমোশন। আর যারা দলের প্রশ্নে ওবিডিয়েন্ট থাকবে, যারা দলের হয়ে লড়াই করবে, যারা দলের হয়ে মার খাবে প্রতিদিন, যারা তলায় প্রতিদিন ঝান্ডা লাগাবে,
তাদের হবে ডিমোশন। এই কুণাল ঘোষ আপনার হয়ে রীতিমতো দেখা গেল ব্যাটেন ধরলেন এবং তিনি বললেন অন্য যারা সিপিএম করেন তাদের থেকে প্রতিকূল অনেকটা আলাদা, প্রতিকূল ফেরেববাজদের মতো দল করেন না। আমি কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে মানে যখন যতবার আপনারা জিজ্ঞেস করেছেন, যখন এসএফআই ছিলাম, সিপিএম ছিলাম, কুণাল ঘোষকে আমি আক্রমণ করেছি, ব্যক্তিগত কুণাল ঘোষকে আক্রমণ করেছি। সেই কুণাল ঘোষ বলছে যে প্রতিকূল রাজাইবারও ফেরেববাজ নয়, যাকে আমি আক্রমণ করেছি, আর আমি যাদেরকে মহান করেছি, যাদের মূর্তি বানানোর কথা বলেছিলাম, তারা দিনের পর দিন আক্রমণ করে গেছে। পয়েন্ট ইজ দেয়ার, ডিফারেন্স দেয়ার। প্রতিকুর রহমান সদ্য জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে, আর তারপর তিনি তার মনের কথা, তার আগামীর অনুধাবন এবং তার ভূমিকা থেকে শুরু করে দলের যে কোন্দল, দলের মধ্যে তার বারবার কোণঠাসা, সব ইতিহাস খোলামেলা জানালেন আমাদের। এখন দেখার দক্ষিণ 24 পরগনার অন্যতম সংখ্যালঘু মুখ প্রতিকুর রহমান, লড়াকু প্রতিকুর, ঠিক কীভাবে তৃণমূলে তার জায়গা পাকা করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে স্বীকার করার পর। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায় এবং ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেশ দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।